নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আমরা কিন্তু গতকালকের ভিডিওতে আপনাদের কাছে জানিয়েছিলাম যে বুথ ফেরত সমীক্ষা আসার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের চতুর্থ দফার ভোটে যে গুরুত্বপূর্ণ ৮টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে, সেই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী এই ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন রাজনৈতিক দল কোন কোন লোকসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী সেটা নিয়ে বিশ্লেষণ করে দেব। এছাড়াও চুলচেরা বিশ্লেষণ করব প্রত্যেকটি আসন নিয়ে, অর্থাৎ চতুর্থ দফায় পশ্চিমবঙ্গে যে ৮টি লোকসভা আসনে ভোট হয়েছে প্রত্যেকটি আসন ধরে ধরে কিন্তু আমরা আপনাদের সামনে চুলচেরা বিশ্লেষণ করে দেবো। সেটা কিন্তু আমি গতকালকের ভিডিওতে জানিয়েছিলাম। তো আমাদের হাতে কিন্তু অলরেডি বুথ ফেরত সমীক্ষা চলে এসেছে এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী পশ্চিমবঙ্গে গতকাল চতুর্থ দফার ভোটে যে ৮টি গুরুত্বপূর্ণ লোকসভা আসনে ভোট পর্ব কমপ্লিট হয়েছে, সেই গুরুত্বপূর্ণ ৮টি লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল কোন কোন আসন থেকে এগিয়ে রয়েছে সেটা কিন্তু অবশ্যই আজকের ভিডিওতে চুলচেরা বিশ্লেষণ করে দেব। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতবর্ষে কিন্তু গতকাল চতুর্থ দফার ভোট গ্রহণ পর্ব কমপ্লিট হয়ে গেছে ৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ৯৬টি লোকসভা আসনে, এবং এই ৯৬টি আসনের মধ্যে মোট কিন্তু ১,৭১৭ জন প্রার্থী চতুর্থ দফার ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও সারা দেশে মোট ভোট পড়েছে গড়ে কিন্তু ৬২.৩০%, আর পশ্চিমবঙ্গে কিন্তু চতুর্থ দফার ভোটে মোট ভোট পড়েছে ৭৫.৬৬%, এবং চতুর্থ দফার ভোট পর্বে ভোট হয়েছে অন্ধ্রপ্রদেশের ২৫টি আসনে, তেলেঙ্গানার ১৭টি আসনে, উত্তরপ্রদেশের ১৩টি আসনে, মহারাষ্ট্রের ১১টি আসনে, মধ্যপ্রদেশে ৮টি আসনে, উড়িষ্যায় ৪টি আসনে, বিহারে ৫টি আসনে, ঝাড়খণ্ডে ৫টি আসনে এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের শ্রীনগরে আসনে কিন্তু ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে। এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ ৮টি লোকসভা কেন্দ্রে কিন্তু গতকাল চতুর্থ দফায় ভোট পর্ব কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে। পশ্চিমবঙ্গে গতকাল যে চতুর্থ দফার ভোট পর্ব কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ৮টি আসন কেন্দ্র রয়েছে বোলপুর, বীরভূম, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান দুর্গাপুর, বহরমপুর এবং কিন্তু বর্ধমান পূর্ব। তো বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গে চতুর্থ দফায় কিন্তু ৮টি কেন্দ্রে ভোট হয়েছে মোট 5টি জেলায়, এবং মোট ৭৫ জন প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ হবে এই চতুর্থ দফার ভোটে। এবং এ দফায় ভোট হতে চলা ৮টি আসনের মধ্যে তৃণমূল জিতেছিল 4টি আসনে ও 3টিতে জিতেছিল কিন্তু বিজেপি, এবং কংগ্রেস পেয়েছিল 1টি আসন। পরে আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয় কিন্তু ইস্তফা দিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং এই কেন্দ্রে কিন্তু পরবর্তী সময়ে উপনির্বাচন হয় এবং তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা কিন্তু 2022 সালে এই আসন থেকে 2 লক্ষের বেশি কিন্তু ভোটে জেতেন। তো বন্ধুরা, আমরা কিন্তু গতকালকে বিভিন্ন স্বনামধন্য সংবাদ চ্যানেলের সমীক্ষা অনুযায়ী প্রেডিকশন কিন্তু আপনাদের সামনে তুলে ধরেছি, এবং আমরা কিন্তু জানিয়েছিলাম সেই ভিডিওতে যে বুথ ফেরত সমীক্ষা আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আরেকটি ভিডিও বানিয়ে দেব। তো আজকে কিন্তু সেই ভিডিও হতে চলেছে। তো আমরা কিন্তু এই পশ্চিমবঙ্গের ৮টি গুরুত্বপূর্ণ লোকসভা আসন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে দেব, এবং অবশ্যই বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেব যে গুরুত্বপূর্ণ ৮টি আসনের মধ্যে কোন কোন আসন থেকে কোন কোন রাজনৈতিক দল সম্ভাব্য জয়লাভ করতে পারে। তো বন্ধুরা, চলুন আজকের মূল ভিডিওটি শুরু করি। তার আগে আপনাদের সবার কাছে একটি রিকোয়েস্ট করব, অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এবং বন্ধুরা, আপনাদের কাছে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, তাহলে আমরাও কিন্তু বুঝতে পারবো যে আমাদের অডিয়েন্স কোথা থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছে। তো বন্ধুরা, চলুন এবারে মূল ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা দেখুন, সবার প্রথমে আমরা কিন্তু দেখে নেব বহরমপুর। তো বন্ধুরা দেখুন, বহরমপুর লোকসভা আসনে কিন্তু এবছর 2024 লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,83,078টি, আপনারা প্রত্যেকেই জানেন। এছাড়াও যে প্রার্থীরা এখানটায় মনোনীত হয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন, কংগ্রেসের তরফ থেকে মনোনীত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন প্রাক্তন তারকা ক্রিকেটীয় প্লেয়ার, সেটা কিন্তু ইউসুফ পাঠান, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থী হয়েছেন নির্মল কুমার সাহা। এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক দল থেকেও কিন্তু এখানটায় প্রার্থী রয়েছেন এবার 2024 লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। তো বন্ধুরা, এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু মূল টক্কর, অর্থাৎ এখানটায় কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা কিন্তু হতে চলেছে আপনাদের কংগ্রেসের সঙ্গে কিন্তু বিজেপি, ঠিক আছে। অর্থাৎ এখানটায় কিন্তু কংগ্রেস বনাম বিজেপির কিন্তু এখানটায় একটি বেশ সংঘর্ষ হতে চলেছে, অর্থাৎ ভোট সংঘর্ষ আপনারা বলতে পারেন। এখানে কিন্তু আপনাদের কংগ্রেসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু বিজেপি। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকটাই কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যেটা রিপোর্ট আসছে সেটা কিন্তু টিএমসি কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, এই বহরমপুর লোকসভা আসনে কিন্তু প্রাক্তন যে ক্রিকেট প্লেয়ার ইউসুফ পাঠান তাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত করা হয়েছে। বহরমপুর লোকসভা আসনে কিন্তু তৃণমূল কংগ্রেসের হুমায়ুন কবিরের ওপরে কিন্তু দায়িত্ব ছিল এই ভোট বৈতরণী বা বলতে পারেন নির্বাচন বৈতরণী পার করার কিন্তু দায়িত্ব ছিল হুমায়ুন কবিরের ওপরে। হুমায়ুন কবির কিন্তু নিজের এলাকায় কিন্তু এজেন্ট দিতে পারেননি নাকি দেননি সেটা কিন্তু অন্য বিষয়।
তো এখানে কিন্তু হুমায়ুন কবিরের কিন্তু এখানে আপনারা যে নিজের এলাকা রয়েছে হুমায়ুন কবির, তা কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন। গতকাল কিন্তু আপনারা বিভিন্ন সংবাদ চ্যানেলে দেখেছেন যে নিজের এলাকায় কিন্তু তিনি এজেন্ট দেননি না দিতে পারেননি, সেটা কিন্তু পরের বিষয়। তো এখানে কিন্তু যেটার বুথ ফেরত সমীক্ষা উঠে আসছে যে এখানে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু কংগ্রেসের সঙ্গে কিন্তু বিজেপির। তো সব মিলিয়ে এখানে কিন্তু তৃতীয় পজিশনে থাকার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তৃণমূল কংগ্রেসের, এবং বিজেপি এবং কংগ্রেস কিন্তু এখানটায় আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছে। এবং সম্ভাব্য বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানটায় কংগ্রেস, অর্থাৎ এখানটায় কিন্তু কংগ্রেসের মনোনীত প্রার্থী অধীর রঞ্জন রায়চৌধুরী কিন্তু কিছুটা হলেও কিন্তু এগিয়ে রয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা চলুন এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কৃষ্ণনগর লোকসভা আসন। তো কৃষ্ণনগর লোকসভা আসন আপনারা দেখতেই পাচ্ছেন 2024 লোকসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,55,631টি। এবং এখানে দেখুন, এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু মহুয়া মিত্র, নিঃসন্দেহে কিন্তু হেভিওয়েট প্রার্থী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মহুয়া মিত্র কিন্তু এখানটায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে কিন্তু প্রার্থী হয়েছেন অমৃতা রায়, আপনারা প্রত্যেকেই জানেন। এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসাবে সিপিএমের প্রার্থী রয়েছেন কিন্তু SM সাদি। ঠিক আছে, আপনারা দেখতেই পারছেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, কৃষ্ণনগর নামটি আসলেই কিন্তু আমাদের মনে পড়ে যায় পলাশির যুদ্ধ, এবং যুদ্ধর কথা মনে আসলেই কিন্তু আমরা কিছু শব্দের সঙ্গে কিন্তু অতি পরিচিত, যেমন গদ্দার, এছাড়াও কিন্তু মির্জাফর। তো আমরা কিন্তু দেখেছি 2024 লোকসভা নির্বাচনের বিভিন্ন জনসভা থেকে কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বেশ কয়েকটি জনসভা থেকে কিন্তু এই ধরনের শব্দ কিন্তু তিনি প্রয়োগ করেছেন। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর লোকসভা আসন কিন্তু অবশ্যই কিন্তু হাই ভোল্টেজ একটি লোকসভা কেন্দ্র, এবং এখানে কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী হয়েছেন রাজমাতা অমৃতা রায়। এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে সকাল সকাল পর্যন্ত কিন্তু আমরা এই কৃষ্ণনগর লোকসভা আসন থেকে আমরা দেখেছি যে সিপিএমের এজেন্ট এবং কর্মীরা কিন্তু বিভিন্ন রকম মারধরের মধ্যে পড়েছে, রক্ত ঝরাঝরি হয়েছে। তো আপনারা কিন্তু প্রত্যেকেই বুঝতে পারছেন। এবং আপনারা যে কৃষ্ণনগর লোকসভা আসন রয়েছে, এর যে একটি বিধানসভা রয়েছে চাপড়া, সেখানে কিন্তু ভোট লুটেরও কিন্তু একটি অভিযোগ করেছে বিজেপি। তো সব দিক থেকে কিন্তু এই কৃষ্ণনগর লোকসভা আসনে কিন্তু ক্লোজ ফাইট হতে চলেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে কৃষ্ণনগরের যে চাপড়া লোকসভা আসন রয়েছে, সেখানে কিন্তু একতরফা কিন্তু একটি ভোট ব্যাংক রয়েছে, অর্থাৎ মিনিমাম বলা যেতে পারে 60,000 কিন্তু একটি একতরফা ভোট ব্যাংক রয়েছে। এবং এই চাপড়ার যে 60,000 ভোট ব্যাংক রয়েছে একতরফা, এটাই কিন্তু ডিসাইডিং ফ্যাক্টর হতে চলেছে কৃষ্ণনগর লোকসভা আসনে। এবং এখানে কিন্তু ভীষণ ক্লোজ ফাইট হতে চলেছে, এবং মূল লড়াইটা হতে চলেছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির। এবং দিন শেষে আমরা দেখতে পেরেছি যে সিপিএম কিন্তু অনেকটাই পিছিয়ে ছিল। এটা কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু আমাদের কাছে এই আপডেটগুলি উঠে এসেছে। তো বন্ধুরা এরপরে দেখুন রানাঘাট লোকসভা আসন। তো বন্ধুরা রানাঘাট লোকসভা আসনে দেখতে পাচ্ছেন 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 18,71,658টি। এবং এখানে কিন্তু রানাঘাটের কিন্তু প্রার্থী রয়েছেন বিজেপির তরফ থেকে জগন্নাথ সরকার, এছাড়াও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন মুকুটমণি অধিকারী। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে কিন্তু এখানে সিপিএমের প্রার্থী রয়েছেন অলোকেশ দাস। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে এই রানাঘাটেও কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে এটা কিন্তু একটি সেফ সিট বলা যেতে পারে বিজেপি কিন্তু 2019 সালে এই লোকসভা আসনে কিন্তু জয়যুক্ত হয়েছিল। এবং বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু ক্রমশ কিন্তু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু মতুয়া ভোটের ওপরে কিন্তু নজর রয়েছে টিএমসি এবং বিজেপির। এবং মোস্ট প্রবাবলি কিন্তু এখানটায় বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে তথ্য উঠে আসছে যে এখানে কিন্তু সিএএ নিয়ে যদি সত্যি এখানে যদি মতুয়া ভোটের ওপর যদি সংশয় তৈরি হয়, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু ভোটের কিন্তু রেজাল্ট উলটপূরণ হতে পারে। কিন্তু বিজেপির তরফ থেকে যেটা কথা যে এখানে কিন্তু সেরকম সিএএ নিয়ে কিন্তু কোনো রকম মাথা ব্যথার কিন্তু কোনো প্রশ্নই নেই। সুতরাং এখানে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই রানাঘাট লোকসভা আসনে কিন্তু সম্ভাব্য জয়লাভ করতে পারে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বিজেপি। এবং এখানে কিন্তু দ্বিতীয় পজিশনে থাকার কথা রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেসের। কিন্তু এখানে কিন্তু অবশ্যই আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি প্রত্যেকটি লোকসভা আসনের কিন্তু ভোটের রেজাল্ট কিন্তু সরাসরি ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখার জন্য আপনাদের আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতেই হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন বর্ধমান পূর্ব। তো বন্ধুরা বর্ধমান পূর্বেও কিন্তু সেই একই ছবি দেখা যাচ্ছে যে বর্ধমান পূর্বে কিন্তু আপনাদের এবছর ভোটের কিন্তু যেটা ভোটার রয়েছে সেটা কিন্তু রয়েছে 1,333টি। এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন শর্মিলা সরকার, এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অসীম কুমার সরকার। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সিপিএমের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন অর্থাৎ জোট প্রার্থী হিসেবে রয়েছেন কিন্তু নীরব খা। তো বন্ধুরা এখানেও কিন্তু মূল টক্করটা হতে চলেছে আপনাদের বিজেপি বনাম তৃণমূল। এবং এখানে কিন্তু সিপিএম কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না বলেই কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপডেট উঠে আসছে। এবং এখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে যে কালনা, কাটোয়া এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু বিজেপি কিন্তু ভালো একটা লিড দেওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দুর্নীতি ইস্যু কিন্তু সেভাবে কাজ করেনি বিজেপির তরফ থেকে, যে দুর্নীতি ইস্যুগুলি তুলে
তুলে ধরা হয়েছিল সেগুলি কিন্তু খুব একটা কাজ করেনি। সুতরাং এখানে কিন্তু হাড্ডাহাড্ডি ক্লোজ ফাইট হতে চলেছে বর্ধমান পূর্বে বিজেপি এবং তৃণমূলের, এবং এখানে ফুল অ্যান্ড ফাইনাল রেজাল্ট দেখার জন্য অবশ্যই আপনাদের আগামী 4 জুন 2024 তারিখ পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে। আমাদের কাছে যে আপডেটগুলি আছে সেগুলি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে এখানটায় আপনাদের পার্সেন্টেজটা ঠিক কী হতে চলেছে, বিজেপি, তৃণমূল, জোট প্রার্থী এছাড়াও অন্যান্য প্রার্থীদের কী ধরনের পার্সেন্টেজ হতে চলেছে সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তো বন্ধুরা এরপরে দেখুন বর্ধমান দুর্গাপুর। তো এখানে বুঝতেই পারছেন বর্ধমান দুর্গাপুর 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে কিন্তু 18,51,780টি, এবং এখানে দেখতে পাচ্ছেন বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন দিলীপ ঘোষ, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন কীর্তি আজাদ। এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জোট প্রার্থী হিসাবে কিন্তু এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন সিপিএম প্রার্থী সুকৃতি ঘোষাল। তো বন্ধুরা বুঝতেই পারছেন শিয়ানে টক্কর, অর্থাৎ এখানে কিন্তু এখানেও যে আপনাদের লড়াইটা হতে চলেছে জোট টক্কর সেটাও কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মাধ্যমে হতে চলেছে। এবং এখানে কিন্তু যেটা বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী আপডেট উঠে আসছে যে এখানে কিন্তু নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে কিন্তু দিলীপ ঘোষ কিন্তু কিছুটা কিন্তু এগিয়ে যেতে পারে। অর্থাৎ এখানে কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে যে টিএমসি কিন্তু কাউন্টিং থেকেই বেশ কিছুটা পিছিয়ে থাকবে, এবং এখানে বিজেপির যে মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ তিনি কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন এই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে। ঠিক আছে, তো বন্ধুরা এবারে চলুন এবারে দেখিয়ে দিচ্ছি আসানসোল আসানসোল লোকসভা আসনে 2024 সালে মোট ভোটার সংখ্যা রয়েছে 17,70,281টি, এবং এখানে আপনাদের দেখতে পাচ্ছেন তৃণমূলের তরফ থেকে তারকা প্রার্থী রয়েছেন শত্রুঘ্ন সিনহা। এছাড়াও কিন্তু বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও জোট প্রার্থী হিসাবে রয়েছে কিন্তু সিপিএমের মনোনীত প্রার্থী জাহানারা খান, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এই যে আসানসোল লোকসভা আসন এটা কিন্তু 2019 সালে বিজেপির দখলে ছিল, এবং অর্থাৎ বিজেপির কিন্তু মনোনীত প্রার্থী ছিল 2019 সালে বাবুল সুপ্রিয়, এবং তিনি পরবর্তী সময় 2022 সালে কিন্তু ইস্তফা দিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন, এবং পরবর্তী সময়ে কিন্তু এখানে আবার ভোট হয়, এবং ভোট হওয়ার পর উপনির্বাচন হয়। উপনির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে মনোনীত প্রার্থী শত্রুঘ্ন সিনহা তিনি কিন্তু প্রায় 2 লক্ষ ভোটের ওপরে কিন্তু এখানে জয়লাভ করেন। কিন্তু এবারে বিষয় হচ্ছে এই যে আসানসোল লোকসভা আসন এর যে প্রান্তিক বিধানসভাগুলি রয়েছে, যেমন বারাবণী থেকে শুরু করে বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে, সেই সমস্ত জায়গাগুলিতে এবছর তৃণমূল কংগ্রেস কেমন ফলাফল করবে তার ওপরে কিন্তু আসানসোলের কিন্তু ভাগ্য নির্ধারণ করছে। এবং এখানে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী বলা হচ্ছে যে আসানসোলে কিন্তু অবশ্যই তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে, এবং যে সমস্ত প্রান্তিক বিধানসভাগুলি রয়েছে বারাবণী আরও বিভিন্ন বিধানসভাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে যদি 3% থেকে শুরু করে 2% যদি ভোটের দখল থাকে বিজেপি কিংবা তৃণমূলের, তাহলে বিজেপি এখানে কিন্তু একটা কিছু করতে পারে। এছাড়া যদি তৃণমূলের দখলটা যদি 4 থেকে 5%, 6% থেকে থাকে এই সমস্ত প্রান্তিক এলাকাগুলিতে, তাহলে কিন্তু বিজেপি এখানে অনেকটাই পেছনে থাকবে, এবং তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে এই আসানসোল লোকসভা আসন থেকে কিন্তু এগিয়ে থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে রয়েছে বোলপুর। তো বন্ধুরা বোলপুর লোকসভা আসনে এবছর কিন্তু টোটাল ভোটার রয়েছে 18,39,234টি, আপনারা দেখতেই পাচ্ছেন, এবং তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন অসিত কুমার মাল। এছাড়াও বিজেপির তরফ থেকে মনোনীত প্রার্থী রয়েছেন পিয়া সাহা। এছাড়াও কিন্তু জোট প্রার্থী হিসাবে এখানে রয়েছেন সিপিএম মনোনীত প্রার্থী শ্যামলী প্রধান, এবং এখানেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা আপনাদের হতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে। এবং এখানে যে আপনাদের সকাল পর্যন্ত যে খবর পাওয়া গিয়েছে গতকাল পর্যন্ত ইলামবাজার এলাকায় কিন্তু কিছু ছবি উঠে এসে সেটা আপনারা প্রত্যেকেই দেখেছেন। এছাড়াও কিন্তু এখানে এই বোলপুর লোকসভা আসনে কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী যে আপডেট উঠে আসছে সেখানে কিন্তু টিএমসি অনেকটাই অ্যাডভান্টেজ নিয়ে কিন্তু এগিয়ে থাকবে এই বোলপুর লোকসভা আসনে। এবং পরবর্তী লোকসভা আসন দেখুন বীরভূম। তো বীরভূম লোকসভা আসনে কিন্তু এবছর অর্থাৎ 2024 সালের লোকসভা নির্বাচনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 18,57,022টি, এবং এই বীরভূম লোকসভা আসন কিন্তু অনুব্রতহীন, অর্থাৎ অনুব্রত কিন্তু বর্তমানে এই বীরভূমে নেই। তো আপনারা সব প্রত্যেকেই জানেন যে অনুব্রত কোথায় রয়েছে। তো অনুব্রতহীন কিন্তু এই বীরভূম লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রয়েছেন কিন্তু শতাব্দী রায়। এছাড়াও বিজেপির তরফ থেকে প্রথমে মনোনীত করা হয়েছিল দেবাশিস ধরকে, এবং পরবর্তী সময়ে কিছু ইস্যুর জন্য কিন্তু তাকে বাদ দিয়ে বিজেপি প্রার্থী করেছে দেবতনু ভট্টাচার্যকে, এবং পরবর্তী সময় দেখা গিয়েছে যে কংগ্রেসের তরফ থেকে অর্থাৎ এখানে জোট প্রার্থী হিসাবে কিন্তু আপনাদের কংগ্রেস মনোনীত প্রার্থী মিল্টন রশিদ কিন্তু এখানটায় মনোনীত হয়েছেন এই বীরভূম লোকসভা আসন থেকে। তো বন্ধুরা বীরভূম লোকসভা আসনের চারটি যে বিধানসভা কেন্দ্র রয়েছে সেখান থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস লিড দিতে পারে। এছাড়াও যে বাদবাকি আপনাদের 3টি বিধানসভা রয়েছে হাসান, নলহাটি, মুরারাই, এই সমস্ত জায়গাগুলির ওপরেই কিন্তু ভাগ্য ঝুলে রয়েছে বীরভূমের, অর্থাৎ এখানেই কিন্তু আপনাদের তৃণমূল কংগ্রেস কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে রয়েছে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী। সুতরাং এখানে আপনাদের হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের। সুতরাং এখানে কি রেজাল্ট হয় তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু 4 জুন 2024 তারিখ পর্যন্ত কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা এবারে বিষয় হচ্ছে আমি কিন্তু 8টি আসন নিয়ে
কিন্তু চুলচেরা বিশ্লেষণ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি কিন্তু আপনাদের সামনে করে দিলাম। তো এবারে আপনারা অনেকেই বলতে পারেন যে এবারে তো সব কিছু আলোচনা হয়ে গেল, তো এখানে রেজাল্টটা কী হবে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এখানটায় যেটা স্পষ্ট বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী উঠে এসে যে কার্যত কিন্তু দুটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি, এটা কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবং একটি আসনে এগিয়ে রয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস, এবং আরেকটি আসনে কিন্তু এগিয়ে রয়েছে আপনাদের কিন্তু কংগ্রেস, অর্থাৎ বহরমপুর আসনে কিন্তু কংগ্রেস এগিয়ে রয়েছে এবং একটি আসনে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং দুটি আসনে কিন্তু বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এটা কিন্তু আপনাদের বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী, এবং বাদবাকি যে 4টি আসন রয়েছে, বাদবাকি 4টি আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, অর্থাৎ বাদবাকি যে 4টি আসন, এই 4টি আসনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়ে যাবে এবং 50% করে কিন্তু চান্স আছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দল জয়যুক্ত হওয়ার। তো বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু এই আপডেটগুলি উঠে আসছে। কার্যত এখনও কিন্তু প্রেডিকশন অনুযায়ী এক্সিট পোলের আরও অনেক ইনপুট আসা বাকি রয়েছে। এছাড়াও বুথ ফেরত সমীক্ষার কিন্তু আরও অনেক রকম কিন্তু পর্যালোচনা রয়েছে, তারপরে কিন্তু প্রপারলিভাবে কিন্তু সেই এক্সিট পোলগুলি কিন্তু সামনে উঠে আসবে। আপাতত যেটা খবর পাওয়া যাচ্ছে যে বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী দুটি আসনে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, একটি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে এবং আপনাদের আরেকটি যে আসন রয়েছে বহরমপুর, সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও 4টি আসনের মধ্যে কিন্তু 4টি আসনেই কিন্তু তৃণমূল কংগ্রেস কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে এগিয়ে রয়েছে, কিন্তু জোর টক্কর হতে চলেছে কিন্তু বিজেপির সঙ্গে। সুতরাং এই 4টি আসনে প্রেডিকশন কী হবে সেটা পরবর্তী সময়ে কিন্তু বলা যেতে পারে। এবং আপনাদের সামনে যে আমি বাদবাকি 4টির কথা বলে দিলাম, অর্থাৎ দুটি আসনে বিজেপি, একটি আসনে তৃণমূল কংগ্রেস, একটি আসনে কংগ্রেস, তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু বুথ ফেরত সমীক্ষা অনুযায়ী কিন্তু উঠে আসে এবং পরবর্তী সময়ে কিন্তু আপনারা 4 জুন 2024 তারিখে কিন্তু আপনারা স্পষ্ট বুঝতে পারবেন ভোটের রেজাল্ট কী হতে চলেছে, অর্থাৎ এই 8টি লোকসভা আসনের আকাশে সবুজ আবির উঠবে নাকি এই 8টি লোকসভা আসনে আকাশের নিচে গেরুয়া পতাকা উঠবে, সেটা কিন্তু সময় বলবে। তার জন্য অবশ্যই আপনাদের 4 জুন 2024 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। এছাড়াও আমি বিশ্বাস করি আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন, আপনারা ভদ্র জনসাধারণ এবং আপনারা অবশ্যই ভদ্র ভোটার মণ্ডলী, আপনারা আমার থেকে হয়তো আরও অনেক কিছু বেশি জানতে পারেন। তার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টটার উপরেও কিন্তু আমরা কিন্তু পর্যালোচনা করব, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। এছাড়াও আপনারা কে কোথা থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিয়ে আপনাদের প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই আপডেটটি জানিয়ে দেবেন। আর 2024 ভারতের লোকসভা নির্বাচন সম্পর্কে খুঁটিনাটি আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।